হাই ফ্রেন্ডস, আমরা বেশ কয়েকদিন নিয়মিতভাবে বসে নেই। অনেকদিন পর ফিরে আসলাম। এটার কারণ হচ্ছে আমাদের বাড়িতে মাসি আসছিলেন প্রায় 10-12 বছর পর। ওনাদেরকে সময় দেওয়া, সঙ্গে ওনাদের সঙ্গে মানে কাজে একটু সহযোগিতা করা, তাদেরকে সময় দেওয়া, তাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া। তারপর আমি কলকাতায় গিয়েছিলাম, সেখানে আমার স্যারের সঙ্গে দেখা করা, বন্ধুদের সঙ্গে দেখা করা, গঙ্গারামপুর, কল্যাণী, একসঙ্গে যা আছে সব ঘুরে আসছি। তো একবার যদি মন থেকে যদি পড়াশোনা যদি উঠে যায় না, সেখান থেকে ফিরে আসা অনেক কঠিন হয়। তো আবার চেষ্টা করেছি আবার ফিরে আসার জন্যে। এখন থেকে নিয়মিত ভিডিও বানাবো আমি। তো চলো শুরু করা যাক আমাদের সেই যে চ্যাপ্টারটা, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস বা ইন্টারন্যাশনাল ইকোনমিক ইনস্টিটিউশনস চ্যাপ্টারটা, যেটাকে আমরা 7টি ছোট ছোট অংশে ভাগ করেছিলাম। তার প্রথম হচ্ছে কি ভাগটি ছিল ব্রেটন উডস ইনস্টিটিউশনস। হ্যাঁ, তো সেই 7টার মধ্যে প্রথমটা আমরা পুরো শুরু করেছিলাম। সেই ব্রেটন উডস ইনস্টিটিউশনসেরও আবার দুটো ভাগ, তার একটা ভাগটা পরের মেজর ভাগটাতে পড়বো। আর আমরা এই ক্লাসে পড়ছিলাম মনিটারি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ। আবার আমরা সেই আইএমএফকে আমরা 8টি অংশে ভাগ করলাম, তার 3টে অংশ আমাদের কমপ্লিট করা শেষ। এবার আজকে আমরা পড়বো চতুর্থ অংশ, আইএমএফ কোটা ফর মেম্বার কান্ট্রিজ। আচ্ছা, তো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে কোনো একটা মেম্বার কান্ট্রির বা সদস্য দেশের যে অবদান কত থাকবে সেটা নির্ধারণ করা হয় আইএমএফ কোটার মাধ্যমে। আচ্ছা, তো এছাড়াও 25% যা আইএমএফ কোটা হয় তার 25% কোনো একটা, সর্বোচ্চ 25% কোনো একটা মেম্বার কান্ট্রি, যে স্পেশাল ড্রয়িং রাইটসে আমরা 5 রকমের কারেন্সির কথা বলেছি, ইউএস ডলার, ইউরো, চাইনিজ রেনমিনবি, তারপর হচ্ছে এই জাপানিজ ইয়েন, যে ব্রিটিশ পাউন্ড, এগুলোর মধ্যে কোনো একটা কারেন্সিতে যে যা হচ্ছে যে কোটা থাকে তার 25% হচ্ছে কন্ট্রিবিউট করতে পারবে। এটাকে বলা হয় রিজার্ভ ট্রেন্ডস। ঠিক আছে? আচ্ছা, কি বললাম? যা আইএমএফ কোটা হয় তার 25% হচ্ছে কি মানে কন্ট্রিবিউট করতে পারবে কোনটা, ওই 5 রকমের যে কারেন্সি আছে সেই হিসেবে এটাকে বলা হয় রিজার্ভ ট্রেন্ডস। আচ্ছা, তো কোনো একটা সদস্য রাজ্যের বা রাষ্ট্রের আইএমএফ কোটা কত শতাংশ হবে বা কত পরিমাণ হবে সেটা কিসের উপর নির্ভর মানে কি কাউন্ট করা হয়? সেটা মূলত যে 4 মানে কি প্যারামিটার আছে। একটা, সেই দেশের হচ্ছে কি জিডিপি কেমন, কোনো একটা মেম্বার কান্ট্রির জিডিপি কেমন, সেখানে কিন্তু 50 নাম্বার দেওয়া আছে। তারপর ইকোনমিক ওপেননেসে 30 নাম্বার। মানে কি ইকোনমিক ওপেননেস মানে কি তুমি সেই দেশে ব্যবসা কত সহজে করতে পারছো, ইনভেস্ট কত সহজে করতে পারছো, কোনো লিমিট আছে কি না, আবার সেই দেশের ব্যবসাকে দাঁড় করানোর জন্য গভর্নমেন্ট কোনো কোটা সিস্টেম ইউজ করেছে কি না। তো এগুলোর উপর নির্ভর করছে সেটা ইকোনমিক ওপেননেস। হ্যাঁ, আসছি, দাঁড়াও। তো এরপর আসে আমরা যে ইকোনমিক ভ্যারিয়াবিলিটি মানে কি যে এটা পরিবর্তনশীলতা, যে অর্থনীতি কতটুকু পরিবর্তন হচ্ছে, যদি পরিবর্তন হয় সেটা যেন পজিটিভ পরিবর্তন হয়, নেগেটিভ নয়। সেখানে দেওয়া আছে 15 নাম্বার। কী কী? ওই দেশের জিডিপিতে 50 নাম্বার, তারপর ইকোনমিক ওপেননেসে 30 নাম্বার, তারপর ইকোনমিক ভ্যারিয়াবিলিটি বা অর্থনৈতিক পরিবর্তনশীলতাকে 15 নাম্বার, আর হচ্ছে ইন্টারন্যাশনাল রিজার্ভ, আন্তর্জাতিক যে মানে কি যে রিজার্ভ ইন্ডিয়াতে, হ্যাঁ, বৈদেশিক মুদ্রা বা হচ্ছে কি যে তার সম্পদ ইন্ডিয়াতে বা কোনো একটা সদস্য দেশের কতটুকু রিজার্ভ করা আছে তার দেওয়া আছে 5 নাম্বার। এই 4টা প্যারামিটারের উপর বেস করে নাম্বার দেওয়া হয়, কোটা সিস্টেম করা হয়, সেই হিসেবেই হচ্ছে কি আইএমএফে কন্ট্রিবিউশন হয় কোনো একটা সদস্য রাষ্ট্রের। আচ্ছা, তো এই কোটার রোল কী কী, কী কী ভূমিকা আছে, সেটা 3 রকমের ভূমিকা আছে। কী কী সেটা? সাবস্ক্রিপশন টু আইএমএফ, 2 নাম্বার ভোটিং পাওয়ার, 3 নাম্বার হচ্ছে কি যে আইএমএফ ফাইন্যান্সিং। কী কী বললাম? একটা হচ্ছে সাবস্ক্রিপশন টু আইএমএফ, মানে আইএমএফের যে সদস্য মানে কি হওয়ার জন্য কত টাকা বা কত সম্পদ বা কত রুপি বা কত কারেন্সি সে মানে সেটাকে আমাকে সাবমিট করতে হবে, সেটা আইএমএফ সাবস্ক্রিপশনের মধ্যে পড়ে যায়। 2 নাম্বার হচ্ছে ভোটিং পাওয়ার, আইএমএফের ইন্টারনাল ম্যাটারে কোনো পরিবর্তন আনা বা নতুন কিছু ইস্যু বা কোনো কিছু স্কিম চালু করার জন্যে যে ভোট করা হয়, মিটিং মানে কি রাখা হয়, সেখানে ভোট করার যে শক্তি বা পাওয়ার, সেটা হচ্ছে কি ভোটিং পাওয়ার নির্ভর করে। যার কোটা যত বেশি হবে তার ভোটিং রাইট তত বেশি হবে। এবার আসে আইএমএফ ফাইন্যান্সিং। আচ্ছা, কত সর্বোচ্চ কত পরিমাণ তুমি ফাইন্যান্স করতে পারবে, মানে কি কোনো একটা দেশের হঠাৎ অর্থ দরকার পড়লো, সম্পদের দরকার পড়লো, তো আইএমএফের থ্রুতে
কোনো একটা সদস্য দেশ কত শতাংশ সর্বোচ্চ ফাইন্যান্সিং করতে পারবে বা লোন দিতে পারবে। হুম, কী বললাম, আইএমএফ কোটা হচ্ছে কি কিসের জন্য ইন্ট্রোডিউস করা হয়েছে, কন্ট্রিবিউশনের উপর বেস, মানে কি যে দরকারের কারণে কোনো একটি দেশের কী বলে দরকার পড়লো, হ্যাঁ, যে মানে পয়সা খাটাতে চাইলো আইএমএফের থ্রুতে, তো কিছু প্রফিট কামায় নিক, তো এর জন্য হচ্ছে কি কোটা সিস্টেম চালু করা হয়। তো তার কোটা যতটুকু হবে তার 25%কে বলা হয় মানে কি রিজার্ভ ট্রেন্স বলা হয়। আচ্ছা, এবার আসি আমরা আর কি পড়লাম, কোটাটা নির্ভর করে 4টা বিষয়ের উপর, জিডিপি কোনো একটা দেশের, ইকোনমিক ওপেননেস, ইকোনমিক ভ্যারিয়াবিলিটি, আর হচ্ছে কি যে ইন্টারন্যাশনাল রিজার্ভ। আর হচ্ছে কি এই কোটার রোল কী আছে, 3টা রোল আছে। একটা হচ্ছে সাবস্ক্রিপশন টু আইএমএফ, হ্যাঁ, কত পরিমাণ তুমি পয়সা খাটাতে পারবে, ভোটিং পাওয়ার, মানে কোনো চেঞ্জ করতে হলে কি তোমার ভোটের ক্ষমতা কতটুকু, আর হচ্ছে আইএমএফ সাবস্ক্রিপশন মানে ফাইন্যান্সিং, কোনো সদস্য দেশের যদি দরকার পড়ে, পয়সার দরকার পড়ে, তাহলে তুমি কত টাকা সেই আইএমএফের থ্রুতে লোন দিতে পারবে। তো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা বলবো আইএমএফের যে ফাইন্যান্সিং হয় বা লোন দেওয়া হয় সেটা কত মানে কি কত রকমের হয়, ক্যারেক্টারিস্টিক ফিচার কী কী হয়, সেগুলো আমরা করবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমরা আবার মিট করছি। বাই।